everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. অনেকদিন পর আজকে 18 নম্বর সেক্টরের এইখানে। আর আমি এখানে কেন? আমি এখানে এটার পেছনে একটা ছোট্ট কারণ আছে। আমি কোনো একটা কাজে গেছিলাম একটু বিএসবি মার্টে, অ্যান্ড বিএসবি মার্টের যে ওনার আরিফ ভাই, ওনার আরেকজন ভাই আছে, সে হচ্ছে ইসলাম ভাই। অ্যান্ড ইসলাম ভাই হচ্ছে বলছে উনি গাজীপুর যাবে, অ্যান্ড উত্তরা পর্যন্ত নিয়ে আমার সাথে আসতে চাইছিল। ওনাকে আমি পঞ্চবটি নামায় দিলাম, অ্যান্ড দুজনে এত সুন্দর গল্প করতে করতে আসতেছিলাম। এইটা কি সুন্দর! তো গল্প করতে করতে ওনাকে পঞ্চবটি নামায় দিয়া দেন এখানে এসে ভিডিওটা শুরু করলাম। এই সবগুলা ঘাস এখানে কীরকম শুকায় আছে, এই শুকনা ঘাসের সাথে বাইকের একটা ছবি যদি না তুলি তাহলে ব্যাপারটা কোনোভাবেই জমে না। কী করছো এখানে একলা একলা? চলেন তো শুকনা ঘাসের সাথে বাইকের একটা ছবি তুলে আসি, একটু এতটুকু রং যাই। আর এই রোডগুলা এরকম কেন? এরকম ভুতুরে টাইপের ফাঁকা, কীরকম না একদম অদ্ভুত ভুতুরে একটা ফাঁকা, লোকজন নাই, চিপাচাপাগুলা কীরকম যেন। এখানে আবার কি যেন কেবলের একটা ইমার্জেন্সি সাইন দেয়া আছে। আচ্ছা, এখানে বাইকটা রাখি, অ্যান্ড দেন একটা ছবি তুলবো। এখানে কি কেবল যেন, কেবল DMTCL, কঙ্কালেরই দেওয়া, ভূতের বাড়ি এটা। আচ্ছা, যেটা বলতেছিলাম মূলত হচ্ছে এখানে আমি একটা বাইকের ছবি তুলবো পোর্ট্রেট মোডে। সেই না, এখান থেকে তুললে, ওয়ালটা বাদ দিয়ে তুললে বেশি ভালো লাগবে। চলেন, ঘাসগুলো দেখে এত ভালো লাগছে, তারে না খেলি হয়, শখ না খেলি হয়। দেখেন না কি সুন্দর! প্রকৃতি আমাকে টানে, প্রকৃতি আমাকে অনেক টানে। এগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমিও আসলাম, গাড়ি ঘোড়াও বাড়া শুরু হইলো। আচ্ছা, আমি আজকে উত্তরা আসছি। অনেক দিন ব্যস্ততার কারণে এই পাশে আসা হয় নাই। আর এখন উত্তরা আসছি বাসায় কথা বললাম আমি বাসায় আসতেছি। আর তারপরে মার জন্য কিছু মেডিসিনও নেওয়া হয়েছে, অ্যান্ড দোকানে কিছু বিলও বাকি পড়ছে। ভাবলাম যে টাকাগুলোও দিয়ে যাই, কারণ মোটামুটি 1010 টাকা হওয়ার আগে আমি চেষ্টা করি যে বিলগুলো দিয়ে দেওয়ার। এই হলো অবস্থা। যখন রেগুলার উত্তরায় থাকছি তখন তো এগুলো আমিই করছি। এখন আমার বোন করতেছে, ওনার উপর একটু চাপ হয়েছে। যাই হোক, বাদ দিই। এইবার দেখেন এইখানের এই রাস্তাটা এবং ওই রাস্তাটা, উত্তরা কিন্তু অনেক নিচু। ওইখানে বেরিবাদের রাস্তাটা এই উঁচু, অ্যান্ড উত্তরা এই নিচু। অ্যান্ড ওই পাশে নদী, এই পাশে শহর। ওই পাশে নদীর পানি এই শহরের চেয়ে উপরে উঠে গেলেও এই পাশ ডুবে না, কারণ এই বেরিবাদের কারণে। এই বেরিবাদটা থাকার কারণে আমরা ঢাকায় বন্যা দেখি না। তা না হলে যে নিচা উত্তরা, মানে এটার উপরে যদি একবার কোনো কারণে ওভারফ্লো করে বা এটা যদি ভাঙে, এগুলা ভাই বন্যা হয়ে তলায় যাবে। যাই হোক, আল্লাহ না করুক। অ্যান্ড রোডটা দেখছেন ভাই, মনে হইতেছে না বান্দরবন আসছি আমরা। বান্দরবন যাওয়ার সময় বা সাজেক যাওয়ার সময় যে রাস্তাগুলা অনেকটা কিন্তু ওই টাইপের একটা ভাইব দেয় এই রাস্তাটা। মানে আমার উত্তরা আসলে উত্তরাই। যে যত যাই বলুক, উত্তরা নিয়ে অনেকে অনেক কথা বলে, গ্রাম টাম এই সেই হাবি যাবি। বাট উত্তরায় এই যে এরকম রাস্তা আছে, মানে এরকম সৌন্দর্য আছে, এই জিনিসটা কই আছে বলেন? খুবই মিস করি। মানে উত্তরার এই সৌন্দর্যটা খুবই মিস করি। আমার উত্তরা বেশি দূর না তো মিরপুর থেকে। আমি কেন আসি না, বিকেল এই সমস্ত জায়গায় এসে তো আমি একটু ঘুরে গেলেও পারি। কিন্তু আমি অলস হয়ে গেছি ভাই, সত্যি কথা, আমি অনেক অলস হয়ে গেছি। একটা সময় কই গেছি, কি করছি ভাই, এখন আমার নিজের কাছে মানে আমার মনে হয় যে আমি শেষ। মানে আমার মনে হয় বয়স শেষ, এনার্জি নাই। কিরকম ঢাকার বাইরে যাই না, ঢাকার মধ্যে ঘুরি না ভাই। আপনাদের কি বলবো, আর ঢাকার বাইরে যাওয়া উচিত। আমার 1-2 পার্টনার দরকার যাদের সাথে ঢাকার বাইরে যাইতে পারবো। এইখানে কি গাড়ির ওয়ার্কশপ হয়েছে? হাইব্রিড সলিউশন, হাইব্রিড গাড়ির ওয়ার্কশপ হয়েছে। এরা মনে হয় শুধু হাইব্রিড নিয়ে কাজ করে। না, এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি। শুধু হাইব্রিড নিয়ে কাজ করে না, সব গাড়ি নিয়েই হয়তো কাজ করে। আর এমনি গ্যারেজেও তো হাইব্রিড গাড়ির কাজ করে, কারণ সামনে একটা ওয়ার্কশপ আমি চিনি যেখানে ওই ভাই হাইব্রিড আর নন হাইব্রিড সব নিয়েই কাজ করে। যাক, অনেকদিন পর এখানে আইসা বেশ শীতল অ্যান্ড স্নিগ্ধ অ্যান্ড মুগ্ধ একটা ব্যাপার আমার ভিতরে ফিল হইতেছে। মনে হইতেছে আসলে উত্তরা ইজ উত্তরা ঢাকার শহরের মধ্যে, কারণ এরকম জনশূন্য টাইপের, জনগণ কম টাইপের এলাকা খুব কমই দেখা যায়। এখনো পর্যন্ত উত্তরায় শান্তি আছে, কিন্তু যে হারে এদিকে বাড়িঘর বাড়তেছে, এই শান্তি খুব বেশি দিন পর্যন্ত থাকবে না, এটাও সত্যি। মিরপুর হয়ে পঞ্চবটি হয়ে দেন মেট্রো রেলের নিচ দিক দিয়ে আসলে আমি রেগুলার একটা ভুল করি।
সেটা হলো একদম লাস্ট স্টেশন পার হয়ে যে শেষ জায়গাটা যেখানে জংশন বলা যায়, ওই জায়গাটা দিয়ে না এসে, মানে বিআরটি এর রোডটা দিয়ে না এসে আমি কি করি, বটতলা দিয়ে ঢুকে যাই। মানে উত্তরা মেট্রো রেল স্টেশন যেটা হলো উত্তর, ওইটা দিয়ে ঢুকে যাই। অ্যান্ড ঢুকার পরে এদিক দিয়ে এসে দেন এখান থেকে আবার ইউটার্ন নিয়ে আবার ঘুরতে হয়। মানে ভাঙ্গাচোরায় তো যেদিক দিয়ে আসেন আসতে হবেই, বাট ওই যে ওইটা সবসময় কাছে মনে হয় অ্যান্ড সেক্টরের ভিতরেও ঢুকা যায় না, এই কারণে এদিক দিয়ে এসে একটা হুদাই ঘুরপাক খাইতে হয়। প্রত্যেকবার এই ভুলটা আমার হয়ে যায়। আচ্ছা শোনেন, এবার আপনাদেরকে আরেকটা ব্যাপার শেয়ার করি। এটা একটু সুন্দর একটা ব্যাপার, যেটা জানা থাকা উচিত সবার। অসুস্থ শরীর নিয়ে বাইক চালাবেন না। বাইকের পাওয়ার অ্যান্ড বাইক সব কিছু ঠিক আছে, কিন্তু এটা সব কিছুর পরে কিন্তু দুই চাকার একটা যান। অ্যান্ড দুই চাকার জিনিস মোটামুটি সার্কাস অ্যান্ড ব্যালেন্সের একটা ব্যাপার। মানে সার্কাসের মতো না ব্যাপারটা, আপনি ব্যালেন্স করে চলতেছেন। অ্যান্ড এই ব্যালেন্সটা তখনই ভালো পাবেন যখন আপনার শরীর ভালো থাকবে। কখনো যদি অসুস্থ থাকেন, প্রেশার এদিক সেদিক থাকে, একটু ব্যালেন্স এদিক সেদিক মনে হয়, একটু জ্বর থাকে বা মুড খারাপ থাকে, ওই অবস্থায় চেষ্টা করবেন বাইক না চালাইতে। কারণ ব্যালেন্স উল্টাপাল্টা হলে বাইক নিয়ে আপনি চালায় ওই মজাটা পাবেন না, যে মজাটা হচ্ছে শরীর সুস্থ অবস্থায় পাবেন। বাইক সুস্থ থাকার সাথে সাথে শরীর সুস্থ থাকাও জরুরি, যদি আপনি একটা ভালো বাইকিং এক্সপিরিয়েন্স নিতে চান। আর অসুস্থ অবস্থায় আসলে কি, আমরা বাইক চালাই, টাকা কম খরচ হয় আমাদের রাস্তায়, এটা একদম সত্যি কথা। একটা রিক্সা, গাড়ি, বাস বা যেভাবে আপনি চলতে চান, রাস্তায় যে টাকা খরচ হবে, যদি তার চেয়ে অনেক কম টাকা আপনি বের হইতে চান, তাহলে বাইক নিয়ে আপনি ওই জায়গাটা অল্প সময় এবং অল্প টাকায় চলে আসতে পারবেন, ঘুরে আসতে পারবেন। কিন্তু সমস্যাটা কি জানেন, অনেক সময় টাকা বাঁচাইতে গিয়ে অনেক বড় খরচ হয়ে যায়। এটা হয়, যাব না, আরে থামায় দিচ্ছে। আর এই জন্য আমি বলবো যে কিছু কিছু সময় হিসাব না করে একটু বেশি খরচ করে হয়তো গাড়ি বা বাসে চলা উচিত, যদি আপনার মনে হয় যে আপনি অসুস্থ বা আপনার শরীরটা ভালো না। কারণ একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট অনেক সময় আপনাকে অনেক বড় একটা খরচ এনে দিতে পারে। যেমন একবার কি হয়েছে, আমার যে লিগামেন্ট সার্জারির যে ব্যাপারটা, আমি সারাদিন অনেক জায়গায় গিয়েছি, সিএনজি টিএনজি নিয়ে ঘুরছি, কারণ পল্টন মতিঝিলের দিকে কাজ ছিল। আর আমি চিন্তা করছি যে সিএনজি টিএনজি নিয়ে যাই, কারণ গাড়ি নিয়ে গেলে হচ্ছে আমার পার্কিং করতে ঝামেলা হবে। অ্যান্ড ওই সারাদিন ঘুরে টুরে লাস্টে আমি ফিরবার টাইমে চিন্তা করলাম যে এখন যদি সিএনজিতে যাই 150 টাকা, তখনকার সময় বলতেছি 2016-র কথা, 150 টাকা লাগবে সিএনজিতে গেলে বা 160 টাকা লাগবে, তার চেয়ে আমি 15 টাকা দিয়ে বাসে চলে যেতে পারি। আর দেখেন সারাদিন কিন্তু খরচ করছি, বাট লাস্টে মনে হলো 160 টাকা বেশি খরচ, আমি 15 টাকা দিয়ে বাসে চলে যাই। আর ওই বাসে উঠতে গিয়ে দেন মিস করে আমার লিগামেন্টটা ছিল। আর টাকা তো গেছি, সার্জারিতে অনেক টাকা যায়, প্লাস লাইফ থেকে 3টা বছর আমি একদম কাজ টাজ করতে পারি নাই। 3টা বছর আমার লাইফ থেকে হারাইছে। অথচ আমি যদি ওই দিন 150 বা 60 টাকার জায়গায় 1050 বা 60 টাকাও খরচ করতাম, তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়তো বা আমার সাথে হইতো না। তারপরে ভাগ্যে যেটা লেখা থাকে সেটা তো হবেই। এই জন্য কিছু কিছু সময় টাকা না বাঁচায় কিছু কিছু সময় শরীরের দিকে খেয়াল রাখা উচিত, যে শরীর আসলে আপনার সাপোর্ট দিচ্ছে কিনা। আপনি সারাদিন ব্যস্ততার পর কাজের পরে কতটুকু আসলে শরীর আপনার সাপোর্ট নিতে পারবে। অনেক সময় 100 টাকা বেশি খরচ করা উচিত লাইফে, সময়টা যাতে খারাপ না যায় এই জন্য। অ্যান্ড পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন একটা মানুষের জন্য? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সময়। একটা সময় থাকবে যখন আপনার টাকা থাকবে না, ঘুরতে ইচ্ছা হবে। একটা সময় থাকবে যখন আপনার টাকা থাকবে, ঘোরার সময় পাবেন না। একটা সময় হয়তো এমনও আসবে যে টাইমে আপনার টাকাও থাকবে, সময়ও থাকবে, কিন্তু বডি সাপোর্ট দিবে না। আসলে আমাদের শরীর একটা সময় পর্যন্তই ভালো মতো সাপোর্ট দিতে পারে আমাদেরকে। যখন আপনার বয়স হয়ে যাবে, তখন টাকা পয়সা এত কিছু দিয়ে কি হবে যদি আপনার শখটা পূরণের জন্য যে শক্তিটা দরকার ওইটাই না থাকে। এজন্য আমি বলবো সময়ের কাজ সময়ে করা উচিত, সময়ের খরচও সময়ে করা উচিত। আপনি যদি সঠিক পথে সময়ে খরচটা না করেন, তাহলে ওই টাকা অসময়ে আপনার তেমন কোনো কাজেই আসবে না। টাকা থাকলে টাকা খরচ করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যত খরচ করবেন, যদি ওই ওয়েটা রাইট হয়, তাহলে ওই ওয়ে থেকেই আপনাকে টাকা ইনকামের রাস্তা আবার দেখবেন আপনার কাছে চলে আসছে বা রাস্তা তৈরি হয়ে গেছে। কিন্তু আপনি যদি টাকা ধরে রাখেন, ভাই সময়ে সময়ে টাকার মান কমতেছে। আজকে আপনার কাছে 1 কোটি টাকা থাকলে ওইটা হয়তো 5 বছর পরে 80 লাখ টাকার ভ্যালু থাকবে, যেভাবে টাকা কমতেছে। এই জন্য বিভিন্ন দিকে খরচ করা উচিত, যাতে আপনার নিজেরও কাজের সংস্থান হয় এবং আরও 10 জনেরও যাতে উপকার হয় বা কাজের জায়গা হয়। আপনি 1 কোটি টাকা নিয়ে ঘরে বসে আছেন, কারো কোনো হেল্প হইতেছে না, আপনার টাকা আপনি নিয়ে বসে আছেন, কিন্তু আপনি 1 কোটি টাকা কোথাও ইনভেস্ট করছেন, দেখবেন যে ওইটা থেকে অনেকের কাজের জায়গা হয়েছে, তারাও কিছু করে খাইতেছে এবং আপনার টাকাটাও বাড়তেছে। এই জন্য সঠিক পথে ইনভেস্ট করাটা এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যাক, হালকা একটু জ্ঞান শেয়ার করলাম, কারণ আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতেই টুকটাক একটু এই ধরনের
মোটিভেশন দেওয়ার, মানে যেই রুলে আমি চলি ওই রুলটা একটু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। আমার অল্প যা আছে আমি তা নিয়ে সবসময় চেষ্টা করি যে আসলে নতুন নতুন জায়গায় বিনিয়োগ করে যাতে ওই জিনিসটা আর একটু বাড়ানো যায়, আমার প্লাস আরও 5 জনের যাতে কাজের জায়গা হয়, এই জিনিসটা চেষ্টা করি, এই আর কি। এই গাড়িটার নাম হচ্ছে গ্রেস, হোন্ডা গ্রেস। আর সিটি কি এক? সম্ভবত গ্রেস আর সিটি অনেকটাই এক, তবে নতুন মডেলের যে সিটিগুলো আসছে হোন্ডা সিটি অনেক বেশি সুন্দর। আর এই গ্রেস বা সিটি এই গাড়িগুলো একটু চাপা, সামনে পিছিয়ে যতটুকু লম্বা হোক না কেন সাইডে একটু চাপা, এটা চালাইতে গেলেও বোঝা যায় অ্যান্ড ভেতরে বসলেও। লাস্ট মেলাতে গিয়ে দেখছিলাম বসে, এ ধরনের মেলা হওয়া উচিত, বাইক ফেয়ার বা কার ফেয়ার হওয়া উচিত। তাহলে আমাদের মতো যারা আমরা আছি, আসলে মানুষের গাড়িতে উঠে উঠে তো দেখা যায় না, মানুষের বাইকে উঠে উঠেও দেখা যায় না, এ ধরনের ফেয়ারগুলো হইলে দেখা যায় গিয়ে একটু উঠে দেখে গাড়ি সম্পর্কে আইডিয়া নেওয়া যায়। কারণ আপনি তখনই কোনো একটা কাজের প্রতি উৎসাহী হবেন যখন হচ্ছে আপনি ওই জিনিসটার প্রতি আপনার আগ্রহ সৃষ্টি হবে। একটা গাড়ির ভিতরেই আমি কখনো ঢুকলাম না, তাহলে ওইটা কেনার আগ্রহ আমার কিভাবে হবে? একটা বাইক আমি কখনো চালায় বা উঠা দেখারই সুযোগ পেলাম না, তাহলে ওইটা ভালো না খারাপ আমি বুঝবো কিভাবে? আমার চাহিদাটা কিভাবে সৃষ্টি হবে? এই জন্য এই সুযোগটা আসলে আমার মনে হয় এই ধরনের মেলা বা এগুলা করে একটু করে দেওয়া উচিত আমাদের জন্য। যাক, আজকে একটু বৃষ্টি বৃষ্টি একটা ব্যাপার ছিল, সকালে হালকা একটু বৃষ্টিও হয়েছে, অ্যান্ড এখন সব কিছুর পরে সুন্দর রৌদ্র উজ্জ্বল একটা আবহাওয়া হয়েছে উত্তরা আসার পর, ব্যাপারটা জমছে। অ্যান্ড উত্তরা একটা জিনিস দেখলাম যে এই সমস্ত রাস্তায় যা জ্যাম এই 2-3 মাস আগেও ছিল এখন তাই আছে, ওরকম আহামরি জ্যামও না, আবার একদম ফ্রিলি যে চলতে পারবেন তাও না। উত্তরা অবশ্যই ব্যস্ত শহর, বাট রাস্তাগুলো অনেক লম্বা মোটা অ্যান্ড চওড়া হওয়াতে বিশেষ করে দেখেন না সব গাড়ি ঘোড়া সুন্দরই চলতে পারতেছে। তবে হ্যাঁ, রিক্সার পরিমাণ একটু বাড়ছে, এই জন্য এই যে পুরা রাস্তা রিক্সায় আটকায় রাখে, এটা একটু সমস্যা হয়ে গেছে। আমি স্বীকার করি রিক্সা অবৈধ, রাস্তায় চলার পারমিশন ওদের নাই, কিন্তু আসলে এই জিনিসটা এমনি এমনি এরকম হয় নাই। এই রিক্সার যারা ব্যাটারির বিজনেস করতেছে, যারা মোটরের বিজনেস করতেছে, তারা যদি চায় যে না এই রিক্সা না চলুক, তাহলে এই রিক্সা রাস্তায় চলা সম্ভব না। এবং সেই জায়গার লোকগুলাই এইগুলার বিজনেস করতেছে, যারাও চায় না যে রিক্সা বন্ধ হোক। তবে একটা নিয়মে আনা উচিত। আপনি চাইলেই এই অটো রিক্সা এখন বন্ধ করে দিতে পারবেন না। আপনি যেটা করতে পারবেন, এটাকে একটা নিয়মে আনতে পারবেন যে এইটা এই রোডে চলবে, এইভাবে চলবে। আর যদি লাইসেন্সের আওতায় আনা যায়, কেসের সিস্টেম থাকে, ফাইনের সিস্টেম থাকে, তাহলে ওরাও ঠিক মতো চলবে। এখন ওদের জন্য কোনো রুল নাই, কেস নাই, ফাইন নাই, ওরা যা খুশি তা করতেছে। কিছু হইলেই বলতেছে গরিব মানুষ। এখন গরিব কেন? ওরা তো ভালো ইনকাম করতেছে। তো গরিব মানুষ বলে পার পাওয়ার আসলে কোনোই দরকার নেই। এগুলাকে একটা রুলের আন্ডারে আনা উচিত যে পায়ের রিক্সাগুলো এই রোডে চলতে পারবে, অটো রিক্সাগুলো ওই রোডে চলতে পারবে, এবং ওদের একটা মান্থলি বা বাৎসরিক একটা ট্যাক্সের আওতায় নিয়ে আসেন ওদেরকে, সরকারও রাজস্ব পাবে অ্যান্ড সব কিছু নিয়মেও চলবে। কারণ কেসের ভয় কে না পায় ভাই? বাইক হচ্ছে 2 চাকার যান, যে কোনো জায়গায় ফুসফুস ঢুকে যেতে পারে। বাইকই সোজা হয়ে যায় যখন পুলিশের অভিযানগুলো শুরু হয়, আর রিক্সা তো সোজা হইতে অবশ্যই বাধ্য হবে। অনেক দিন পর আজকে এইখানে হচ্ছে বাইক পার্ক করলাম। এটা এখন চিকেন স্ট্রিট হয়ে গেছে, বাট ওষুধের দোকানটা এখন ভেতরে চলে গেছে। আগেই ভালো ছিল, এখান থেকে বাইকটা দেখা যেত যে বাইকটা এখানে রাখছি, অ্যান্ড যতক্ষণ মেডিসিন নিতে সময় লাগতো ততক্ষণ বাইকটাকে চোখে রাখতে পারতাম। বাট এখন যেটা ঝামেলা হয়েছে, ভেতরে যেতে হয়তো বাইক রেখে ভেতরে ঢোকাটা একটু রিস্কি লাগে। মানে এই হান্টারটার মধ্যে গেলা কী লাগাইছে, এটা হলো ইসের সাইডে যে ইন্ডিকেটর লাইট থাকে, এটার মধ্যে সেই বড় কভার লাগাইছে। খারাপ লাগতেছে না? পিছনে যেহেতু কভার লাগাইছে, সামনেও তো কভার লাগানোর কথা। অ্যান্ড মিটারের মধ্যেও সুন্দর একটা হানেক্স একটা কভার লাগানো হয়েছে। ওরে ভাই, সামনেও তো সেই কভার, হেডলাইট কভার অ্যান্ড ইন্ডিকেটর কভার সুন্দর করে সাজাইছে। পেছনে একটু ব্যাকরেস্ট হেলান দেওয়ার একটা জিনিস লাগানো হয়েছে, অ্যান্ড বাম্পার হেলান দেওয়ার। এটা কেমনে লাগায়? ও পুরা সেট আপটাই চেঞ্জ করে ফেলতে হয় পেছনের। আবার নামও লিখে রাখছে ট্যাঙ্কের উপরে। আচ্ছা চলেন এক কাজ করি, ভিতরে যায় আমরা মেইন কাজটা সারি। আগে মেইন কাজটা সারি, এখানের বিলটা দেই, তারপর গিয়ে আবার বাইকে আসতেছি ফেরত। বিল অলরেডি দিয়ে ফেলছি। আর হচ্ছে কিছু মেডিসিন নাকি নেয় নাই, আপু ছিল না, এনে রাখছিল, অ্যান্ড ওগুলো নিয়ে নিলাম ব্যাগের মধ্যে। তাহলে আর আপুর কষ্ট করে এদিকে আসতে হবে না। অ্যান্ড বাইকটা জ্যাক সহি সালামতে আছে, হান্টারটাও সহি সালামতে আছে। এখন এটারে নিয়ে চলেন আমরা বের হই। বাসার দিকেই মনে হয় যাব, এছাড়া আর কোথাও যাওয়ার নাই মনে হয়। বাবু ভাইয়ের ওখানে যাওয়ার একটা ইচ্ছা ছিল, বাট এখন আর যাব না আর কি। বাবু ভাইয়ের ওখানে গেলেও যাইতে হবে হচ্ছে
সন্ধ্যার দিকে বাসা থেকে যখন বের হব তখন, কারণ বাসা থেকে অলরেডি আমাকে ফোন দিয়ে দিছে, অ্যান্ড ফোন দিয়ে বলতেছে যে খাবার টাবার নাকি মানে খাবে হয়তো আমি গেলে একসাথে, এই জন্য ওনারা বলতেছে। এদিকে একটু কম থাকা হয়েছে লাস্ট কিছুদিন, তবে খুব তাড়াতাড়ি আবার এদিকে আমি ব্যাক করব, কারণ সত্যি কথা কি উত্তরার শান্তি। একটা জিনিস আমি রেগুলার চিন্তা করছি যে এখান থেকে রেগুলার ওদিকে যাওয়া আসাটা আসলে অনেক দূর, যদি এদিকে থাকি ব্যাপারটা ভালো। আর এদিক দিয়ে তো ঘোরা যায় তো চাইলে, মাঝখানের রোডটা দিয়ে কি দুই পাশের গাড়ি চলে? বুঝলাম না ব্যাপারটা। গ্রিল দিয়ে দিছে দেখা যায় উত্তরার এই রাস্তায়, দেখেন মাঝখানে গ্রিল দিয়ে এই জায়গাটা আটকায় দেওয়া হয়েছে, অ্যান্ড মিডলের যে রাস্তাটা ওইটা দিয়ে গাড়ি যাতায়াত দুইটাই করতেছে, মানে যাচ্ছে প্লাস আসতেছে। খেলাটা কি আসলে? শুনছিলাম এই মাঝখানে দিয়ে নাকি অন্য কোনো বড় বড় বাস চলবে, কোনো একটা বিআরটি এদের লেন, বা এই যে লেখা বিআরটি লেনে বাস, ট্রাক, ট্রলি, পিক আপ ইত্যাদি বড় গাড়ি প্রবেশ নিষেধ। ও আচ্ছা, বড় গাড়ির জন্য না, ওইটা ছোট গাড়ির জন্য। তাহলে তো আমার জন্য ওই রাস্তাটাই ঠিক ছিল, আমি কেন এই চিপার ভিতরে, এই বড় গাড়ির চিপার ভিতরে পড়ছি। চলেন সামনে দিয়ে গিয়ে ওই রোডে ঢুকে যাব। ওকে, যেটা বলতেছিলাম, খুব তাড়াতাড়ি উত্তরায় ব্যাক করবো। এটার পেছনে কারণ হচ্ছে উত্তরায় থেকে শান্তি আছে। আর একটা জিনিস আমি যেটা চিন্তা করছিলাম যে এখান থেকে যাইতে অনেক দূর, হ্যাঁ দূর ঠিক আছে, কিন্তু আমি যে টাইমে বের হই 2টা বা 2:30 বা 3টা, এই টাইমে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকে। 15-20 মিনিটে মিরপুরের কাজ থাকলে আমি চলে যেতে পারবো। অ্যান্ড রাতে আমি যে টাইমে ফিরি 12টার পরে, ওই টাইমেও রাস্তা ফাঁকা থাকে, দেখা যায় 15 থেকে 20 মিনিটই লাগে আমার এখানে আসতে। তাহলে আমি হুদাই এত দূর থাকবো কি করতে? ফ্যামিলির সাথে থাকার মধ্যে একটা অন্যরকম আপনত্ব, একটা ভালো লাগা কাজ করে। চেষ্টা করবো এদিকেই বেশি থাকার। তাহলে চলেন এদিকে ঢুকি আগে। বাবু ভাইয়ের এখানে তো চলে আসছি, দেখাই করে যাব কি না? না থাক, বাসায় ওরা যেহেতু খাবারের জন্য ওয়েট করতেছে, সেহেতু আর এখন এদিকে সময় না দেই। বাবু ভাইয়ের এখানে গেলে আরও 1 ঘন্টা সময় এখানে একদম শিওর যাবে। তার চেয়ে আমরা চলেন বাসার দিকেই যাই। অ্যান্ড কি একটা অবস্থা হয়েছে রে ভাই উত্তরায়, এই মেডিসিনটার জন্য আইসা আবার আমার এত দূর থেকে। এই কি হয়েছে? ও ময়লা পড়তেছে, এটাই বলতেছে উনি যে এটা কেমনে বানছো, ময়লা পড়তেছে। ভালো একটা উদ্যোগ দিচ্ছে মোটরসাইকেলওয়ালা, দেখেন বানছে কেমনে, ময়লা টয়লা পয়রা পুরো রাস্তাটা নোংরা করে ফেলতেছে লোকটা। মানে একটা নিয়ম তো থাকা উচিত। সার্জেন্টও তো এদের ধরতে পারতো, তাই না? যে পলিথিনগুলো যে নিবে, ঢাইকা তো নিবে। পুরা রাস্তা ভরে আমিও খেয়াল করছি ময়লা পড়তে পড়তে আসছে। আমি ভাবছি এমনি বাস টাস থেকে মনে হয় পলিথিন ফেলছে, বাট এখন দেখলাম না, এটার ময়লাই উঠতে 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 সারা রাস্তা ভরে পড়তেছে। এই এ তো সেই চিপা খাইলাম তো, এ তো ভাই আমার মনে হয় ঢুকতেই দিব না এরকম মনে হইতেছে। আর এই ড্রাইভার কই, আমার দেখে ও আসলে তো দেখেও না, দেখা যাবো চিপা চাপা দিয়া আমার দিয়ে গেছে। এই মার্সিডিজ স্পোর্টসে চিপায় ও রে, ও ভুলে এই রোডে এসে পড়ছে। ও যাবে বামে, এই রোডে গেলে তো একদম গাজীপুর মানে টঙ্গী যায় নামতে হবে মিনিমাম। আমরা এদিক দিয়ে গিয়ে মার্সিডিজের সাপোর্ট নিয়ে এদিক দিয়ে ঢুকে যাই। এই জায়গাটা আসলে আগে থেকে না কোনো সাইন টাইন দেয়া নাই, এই জন্য গাড়ি ভুল করে ওইখানে চলে যায়। মানে এখানে বাস থেমে লোক নামায়, আর লোকগুলো এই দিক দিয়ে নিচ দিয়ে আইসা পার হইতে যায়। এই জায়গাটা পুরো জটলা জ্যাম বাজাই রাখে সব সময়। আগে যখন রেগুলার এই রোডগুলোতে ঘুরছি তখন বুঝি নাই এই রোডের যে আসলে প্যারা একটা আছে। মিরপুর 60 ফিটে শান্তিতে ঘোরাঘুরি করে, মানে বড় গাড়ি তো নাই ওখানে, সব অটোরিকশা, গাড়ি, প্রাইভেট কার, তারপরে নোয়া বা মাইক্রোবাস, এগুলাই চলে, তাই না? তো ওইখানে বাইক চালাইলে বাইকই মোটামুটি ওইখানে একটা বড় বা পাওয়ারফুল মেশিন। বাট এই রোডে চলতে যে আজকে দেখলাম বড় বড় বাস আর এই যে গাড়ি টাড়ির যে ভিড় এবং হাইওয়ের যে একটা ফিল এই রোডে, মানে আমার নিজের অ্যামেচার মনে হইতেছে, আনারি মনে হইতেছে, নুব মনে হইতেছে, পুরা নুব। অথচ এই রোডে যখন রেগুলার চলাফেরা করতাম তখন পুরো প্রো রাইডার ছিলাম, এগুলার ফাঁক ফোকর দিয়ে কিভাবে বের হয়ে যেতাম। বাট এখন আজকে অনেক আনইজি লাগতেছে ভাই, একদম মানে কিরকম যেন রে, মাঝখান দিয়ে ঢুকতে পারি না, ওইখানে ঢুকলে ভালো হইতো। বাট ওই রোডে জ্যাম লেগেই থাকে, দেখেন একই রোডে যায় একই রোডে আসে, চাপায়া চুপায়া দুই সাইডে যে জটলা বাইধা আছে, আমরা নিচ দিয়ে কত শান্তিতে চলে যেতে পারতেছি। কিন্তু ব্রিজে ওঠার জায়গাটা কি ছোট করা হয়েছে? কিছু একটা কাহিনী এখানে আছে, দেখেন এদিকে একটু জটলা, মানে ব্রিজে উঠার জায়গাটায় কিছুটা জটলা জটলা ফিল হইতেছে। ও না, সবাই এসে আসলে এদিক দিয়ে ঢুকতে যায়, এই জায়গাটারে জটলা বানায় ফেলছে। হ্যাঁ, একটু চাপাইছে সম্ভবত জায়গাটা, ওই যে মাঝখানে ডিভাইডার দেওয়ার কারণে। যাক, আমরা যেহেতু নিচ দিয়ে যাব, আমাদের অত প্যারাপেরি নাই। জ্যাম একটা খাইতে হবে আজকে কসাই বাড়ি ঢুকতে। অবৈধর উপরে আরেক অবৈধ, এই সমস্ত রাস্তায় ভ্যান চলা অবৈধ, ভ্যানের মধ্যে আবার মোটর লাগানো, এটা আরেক অবৈধ।
অ্যান্ড ক্যারি করে নিয়ে যেতেছে একটা অটো রিক্সা। এইটা এই রোডে আরও অবৈধ। তাহলে এই একই সাথে কয়টা অবৈধ চলতেছে এখানে? এটা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারাই বলেন কয়টা অবৈধ চলতেছে এই ভিআইপি রোডের উপরে। হ্যাঁ ঠিক আছে ভাই, একদম জায়গা মতো আমরা চলে আসছি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এই যে ভাইয়া চলতেছে ভালোই। ভালো আছেন? আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। অবস্থাটা দেখছেন কাঁসাইবাড়ি ঢোকার সময় কি অবস্থাটা হয়? দুই পাশ দিয়ে রিক্সা, মোটরসাইকেল ছাড়া আর কিছুই নাই। একটা গাড়িকে একটু আগে সাইড দিয়ে দিছি, ও বের হয়ে গেছে। অ্যান্ড এখানে সবচেয়ে বেশি আসলে অনিয়ম আমরা মোটরসাইকেলওয়ালারাই করি, এটা আমি মানি সবসময়। ভাইয়া বামে ঢুকলাম, হ্যাঁ ভাইয়া বাম দিয়েই চলে যাই, কারণ এখানে এক লাইনে গেলে জ্যাম হবেই না। মোটরসাইকেলগুলো আসলে দুই লাইন করে, এবং এই যে আমার মতো এরকম চিপা দিয়ে ঢুকে, ভাই একটু গেলাম সাইড দিয়া, অ্যান্ড এইগুলা করে আমরা মোটামুটি একটা বিশাল জটলা এখানে বাঁধাই। আর রেলগেট কি পড়ছে? আহারে, রেলগেটটা পড়ে গেছে। ওই পাশ দিয়ে যদি বের হয়ে যেতে পারতাম, সুন্দর রেলগেট পার হয়ে মোটরসাইকেল নিয়ে ঢুকে যাওয়া যায়, কিন্তু আটকায় গেছি। দেখেন, রেলগেট বন্ধ থাকলে আমাদের বাইকের জন্য কসাইবাড়ি রেলগেট কেন সুবিধাজনক, কারণ এদিক দিয়ে গিয়ে আমি এদিক দিয়ে ঢুকে যাব, ওনারা এদিক দিয়ে। ভাইয়া সরি ভাইয়া, ট্রেন চলে আসছে, আটকে গেলাম। ওরে, ট্রেন অনেক কাছে চলে আসছে যদিও, যাক ট্রেন গেলেই যাই। এখানে চুপচাপ বসে থাকুন, ট্রেন যখন পার হইব। আর ওটা উঁচা করে ধরে রাখছে, আমি চাইলে কিন্তু চলে যেতে পারতাম যদি এই জায়গাটা আমি পার হয়ে যেতে পারতাম। ট্রেন এখনও পর্যন্ত অনেক দূরেই আছে, আশা রাখি আমি বের হয়ে যেতে পারবো। হ্যাঁ, ট্রেন এখনও অনেক দূরে। দুই পাশের ট্রেন খেয়াল করতে হবে। হ্যাঁ, এক পাশেরটা পার হয়ে ঢুকবেন, পরে যায় ভাইয়া একটু গেলাম, ট্রেন এসে পড়ছে। তো এই দেখেন আমরা কতটুকু রিস্ক নিয়ে কসাইবাড়ি পার হই। এবার এটা দেখেন, এই যে এইভাবে আমরা এখান দিয়ে ঢুকি ভাই, এই চলে আমাদের। মানে লাইন অফ থাকলে মোটামুটি সুন্দর, লাইন অফ বলতে আমাদের অফ রেখে ট্রেনের লাইন যখন পড়ে আর কি, তখন আমরা সুন্দরভাবে ঢুকে যেতে পারি, আর এরকম ফাঁকা পাই। আর যখন খোলা থাকে তখন ভাই এই রোড চলার উপযোগিতা হারায় ফেলছে আসলে। আফটার লং এজেস, হ্যাঁ 5:30টার সময় চলে আসছি আমার আপন ঠিকানায়। অ্যান্ড আমাকে শিওর বাসা থেকেই ফোন দিতেছে। আমি শিওর, কারণ ওদেরকে আমি ফোন দিছিলাম ওষুধ কেনার সময়। হ্যাঁ, লিলি আপা আমার বোন। অ্যান্ড আমাদের গাছে কি সুন্দর আম ধরছে দেখবেন, ধরেন আপনাদেরকে একটু আমাদের বাসাটা দেখাই। এত সুন্দর আম ধরছে, কেউ চুরি করতে আইসেন না, কারণ আমাদের কিছু কুকুর আছে, অযথা চুরি করতে আসবেন, আম নিতে এসে কামড় নিয়ে যেতে হবে। কিন্তু দেখছেন সুন্দর আম ধরছে এই গাছগুলোতে, এইখানেও সুন্দর আম ধরছে। গ্রেট না? সেই একদম হাতের কাছে আম। কসাইবাড়ি টু দক্ষিণ খান, এই এলাকার যত অলিগলি যা আছে সব রাস্তাগুলা বা সব এলাকা, ফুল এরিয়াটা আসলে দেখেন না একটু অবস্থা। এটা সিটি কর্পোরেশন হয়েছে 2017 সালে, অ্যান্ড এটার নাগরিক সুব্যবস্থাপনার অবস্থা হচ্ছে এরকম। অ্যান্ড শুনছি যে এখানে নাকি হোল্ডিং ট্যাক্স যেটা, ওটা 2017 সাল থেকে নেওয়ার একটা সিস্টেম বা এরকম কিছু চালু হয়েছে। এখনো পর্যন্ত যদিও কেউ দেয় নাই, বাট চিন্তাটা করেন একটা এলাকার রাস্তা যদি এরকম হয়। অ্যান্ড এই বাড়ির লোক এখানে ইউনিয়ন থাকতে যে অবস্থা ছিল রাস্তার, সিটি কর্পোরেশন হওয়ার পরে মনে হয় আরেকটু খারাপ হয়েছে। অ্যান্ড এখানে কেন সিটি কর্পোরেশনের ট্যাক্সটা দিবে, মানে হোল্ডিং ট্যাক্সটা কেন দিবে আমাকে একটু বলবেন আপনারা। যদি কাজ হইতো তাহলে ঠিক আছে 17 সাল থেকে। আর যদি এই রাস্তাঘাট এখন ঠিক হয়, ল্যাম্পোস্ট এগুলা এখন ঠিক হয়, ল্যাম্পোস্টের অবস্থাও খুব খারাপ ভাই, আলো ঠিক মতো নিচ পর্যন্ত পৌঁছাইতে পারে না। কিন্তু তারপরেও যদি এগুলা ঠিকঠাক এখন হয়, তাহলে যেটা করা যেতে পারে যে এখন থেকে এই সালে যদি ঠিক হয় 2025-এ, বা সামনের সালে যদি ঠিক হয় 2026 থেকে হোল্ডিং ট্যাক্স নিতে পারে। 2017 সাল থেকে যদি এখানে হোল্ডিং ট্যাক্স নিতে চায়, তাহলে তো ব্যাপারটা আসলে জমলো না। অনেকদিন পরে এসে এই জিনিসটাই মনে পড়লো লাস্টে। বাসায় বেশ ভালো সময় দিয়ে আজকে এখন আমি আবার বের হইছি অন্য কাজে, অ্যান্ড নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কাজের ব্যাপারগুলো শেয়ার করব। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। অ্যান্ড সামনে দেখতেছি এই রোডও জ্যাম ঢুকে গেছে। যাই হোক, যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.